বিজেপিতে যোগদান করলেন তিলোত্তমার বাবা মা। বিজেপির সদস্য পদ নিয়েছেন তিলোত্তমার বাবা মা, জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পানিহাটিতে বিজেপির প্রার্থী হতে চেয়েছেন তিলোত্তমার মা। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, বিজেপিতে যোগদান করলেন তিলোত্তমার বাবা মা। বিজেপির সদস্য পদ তারা নিয়েছেন, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পানিহাটিতে বিজেপির প্রার্থীও হতে চেয়েছেন তিলোত্তমার মা। তিলোত্তমার মায়ের বিজেপিতে যোগদান নিয়ে অনেক জল্পনা আর অনেক বিরোধীদের কথা, সবকিছুর মধ্যেই এবার তারা যোগদান করলেন এবং সদস্য পদ নিয়েছেন বলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তবে এখানেই শেষ নয়, প্রার্থীও কিন্তু হতে চেয়েছেন তিলোত্তমার মা। তারা কি বলেছেন বিজেপিতে যোগদানের পর একটু জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার কৌস্তবের কাছ থেকে। কৌস্তব, তিলোত্তমার মাকে নিয়ে জল্পনা বেশ কয়েকদিন ধরেই চলছে সংবাদ মাধ্যমে, এবং আজকে শুভেন্দু অধিকারী যেমনটা জানান সাংবাদিক সম্মেলন চলাকালীন, যে তিলোত্তমার মা বাবা তারা দুদিন আগে বিজেপি সদস্য পদ গ্রহণ করেছে। তবে তাদেরকে প্রার্থী করা হবে, তিলোত্তমার মাকে নিয়ে যে প্রার্থী হওয়া যে জল্পনা, সেই প্রার্থী করা হবে কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে। তো সেই ব্যাপারে তারা কোনো কথা বলেনি, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তিলোত্তমার মা বাবাকে নিয়ে জল্পনা চলছিল, তারা পার্টির সদস্য পদ, যে বিজেপির যে সদস্য পদ, তারা সেটা গ্রহণ করেছেন আজ থেকে ঠিক দুদিন আগে। ধন্যবাদ। তিনি বিজেপির মেম্বারশিপ নিয়েছেন বোন অভয়ার মা এবং বাবা। এবারে প্রার্থী করবেন কিনা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত অনুমোদন দেবেন। আমাদের যে বক্তব্য রাখার, আমি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী সহ আমাদের সংগঠনের যারা আছেন, অমিতাভবাবু, সতীশ ধন, আমরা আমাদের ওপিনিয়ন আভ্যন্তরীণভাবে দিয়েছি এবং এখানে প্রার্থী চূড়ান্ত করেন রাষ্ট্রীয় অধ্যক্ষ নবীনজির পৌরোহিত্যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটি। তাতে প্রার্থী নির্বাচনের ব্যাপারটা আমাদের এখনও 38টা আসন ঘোষণা হয়নি। বিজেপির পরম প্রাপ্তি অভয়ার বাবা মা ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যতা পদ তারা অনলাইনে নিয়েছেন দুদিন আগে, এইটুকু আমি বলতে পারি। তারা বিজেপি পরিবারে সামিল হয়েছেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। ঠিক রাত 9টায় বেরোতে চলেছে। কিন্তু কিভাবে আপনি নিজের নাম দেখবেন, তালিকাটা কিভাবে বেরোবে, আর এখনো কি খবর, কত নাম বাদ যেতে পারে, এসব ডিটেল আমরা এক এক করে জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। শ্রাবন্তী সাহা রয়েছেন। শ্রাবন্তী। লিমা, 29 লক্ষ ভোটারের নিষ্পত্তি হয়েছে, এটা কমিশন জানিয়েছে। কিন্তু সেই 29 লক্ষ ভোটারের মধ্যে আর ঠিক কতজনকে এই প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় জায়গা দেওয়া সম্ভব হবে সেই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দেয়নি কমিশন। কমিশনের বক্তব্য হচ্ছে বিকেল 4টে পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা যত কটিতে সাইন করতে পেরেছেন সেই সংখ্যক ভোটারদেরই নাম এই তালিকায় আসবে। সাধারণত 4টের সময় এই সংখ্যা চলে গেছে এই সাইন করার সমস্ত ডকুমেন্ট ইসিআই এর কাছে। তারপর ইসিআই 6 ঘন্টা সময় নেবে এটা আপলোড করতে, ডিও অফিসে এই লিস্ট চলে যাবে। যদিও কমিশন যেটা মনে করছে আজকের রাত্রে যে প্রিন্ট আউট সেটা সম্ভব হবে না, ফলে শুধুমাত্র অনলাইনেই আজকের রাত্রিবেলা এটি দেখা সম্ভব হবে। রাত 9টার সময় ইসিআই এর যে ইসিআই এর যে ওয়েবসাইট রয়েছে, সিইও ওয়েস্ট বেঙ্গল এবং ECI.net, এগুলির মাধ্যমেই সাধারণ মানুষ নিজেদের নাম দেখতে পারবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আর ঠিক 1 মাস পরই বাংলায় ভোট। প্রথম দফায় ভোট হবে মুর্শিদাবাদ ও মালদায়। তার আগে প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। মুর্শিদাবাদে বিবেচনাধীন ভোটার 11,01,145, আর মালদায় সেই সংখ্যা 8,28,127। বিবেচনাধীনের তালিকায় 1 ও 2 নম্বরে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এই দুই জেলা। প্রথম অতিরিক্ত তালিকা বেরোনোর পর আর কতজনের নাম জুড়বে ভোটার লিস্টে, শেষ পর্যন্ত বাদ পড়বেন কতজন, সবার নজর এখন সেদিকে। এসআইআর সাপ্লি লিস্টে নাম কিভাবে দেখবেন? অনলাইনে কমিশনের ওয়েবসাইটে আপনার মানে যদি বিবেচনাধীন হয়ে থাকে আপনার নাম, তবে আপনি দেখতে পাবেন। তালিকা দেখা যাবে ইসি ওয়েবসাইটে voters.eci.gov.in। সিলেক্ট করতে হবে পশ্চিমবঙ্গ 2026 অপশনে। এসআইআর সাপ্লিমেন্টারি রোল অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এপিক নম্বর দিয়ে নিজের নাম খুঁজতে হবে। ইসিআই নেট অ্যাপে দেখা যাবে সাপ্লি তালিকা। আর অফলাইনেও আপনি দেখতে পাবেন। কোথায় কোথায় দেখতে পাবেন? ডিএম, এডিএম, এসডি অফিসে আপনি এই তালিকা পেয়ে যাবেন।
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে আবেদন করা যাবে ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল গঠনের চূড়ান্ত প্রস্তুতি কমিশনের। মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকের। ট্রাইব্যুনাল গঠনের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতির জন্য অফিস বাড়ি তৈরির বার্তা। কর্মী আধিকারিকদের দ্রুত নিয়োগ করতে রাজ্য প্রশাসনকে নির্দেশ সিইওর। ভবানীপুর জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তৃণমূল নেত্রী যত কাউন্সিলরদের নিয়ে ঘুরবেন ততই মঙ্গল। নিরপেক্ষ ভোট হলে ভবানীপুরে জিতবে বিজেপি। তৃণমূল জনবিচ্ছিন্ন, তাই আতঙ্কিত। মোঘল সাম্রাজ্যের মতো দমন পীড়ন করা হয়েছে ভবানীপুরে। এসআইআর এ ঝাড়াই বাছাই চিন্তা বাড়িয়েছে তৃণমূলের। দাবি ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এমনিতেই তো বিজেপিকে ভয় পায়, ইলেকশন কমিশনকে ভয় পায়, কেন্দ্রীয় সেনাকে ভয় পায়, তারপরে সমস্ত তদন্তকারী সংস্থাকে ভয় পায়। ওনাদের সঙ্গে জনগণ নেই, জনসমর্থন নেই। উনি ভবানীপুরের একটা বড় অংশের ভোটারকে বহিরাগত বলেছেন। তো বহিরাগতরা ওনাকে ভোট দেবে উনি আশা করেন কী করে? রাষ্ট্রবাদী মুসলিমরা ভোট দেবে কি করে? তাদেরকে উনি তেজপাতার মতো ব্যবহার করেছেন। তাই আতঙ্কিত, চিন্তিত। জনবিচ্ছিন্ন হলে যা হয় তাই হয়েছে। ওনার দুটো পিলার, একটা পুলিশ, একটা চাই ব্যাগ। এই দুটো পিলারের মধ্যে কোথাও মানুষের সঙ্গে কারোর সম্পর্ক নেই। সেই মুঘল সাম্রাজ্যের মতো দমন পীড়ন, অত্যাচার বা ব্রিটিশদের মতো এটা চলবে না। এর আগে কোনো প্রার্থীকে প্রচার করতে দেয়নি। কিন্তু আমি প্রচার করছি, করব, এবং আমি ধীরে ধীরে আরও আমার গতি বাড়াবো। প্রথম দিন বলেছিলাম যে আমি আশাবাদী, কিন্তু আমি এখনই এগুলো বলছি না, এটা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। এই প্রথম দিন উৎসাহিত হয়ে আশা করেছি এবং আমার আশা নিশ্চয়ই পূরণ হবে। আমি দীর্ঘদিন রাজনীতি করছি, মানুষের পালস বুঝি, এবং ওখানে যেভাবে ভুয়া ভোট, অবৈধ ভোট বাদ গেছে, পরিচ্ছন্ন ভোটার তালিকা হয়েছে, ভয়মুক্ত পরিবেশ হলে এবং ওয়েলফেয়ার বা শান্তনু বিশ্বাসদের দাপাদাপিটাকে নিয়ন্ত্রণ করা যায়, খারাপ কিছু হবে না। আর মমতা ব্যানার্জি যত কাউন্সিলরদের নিয়ে ঘুরবেন ততই আমার মঙ্গল হবে। কারণ এই কাউন্সিলররা টাকা নেননি, অত্যাচার করেননি, এমন কোনো জায়গা নেই। চক্রান্ত করে শুভেন্দু অধিকারীকে 2 কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। শ্রমিক সুকান্তর দিকে আঙুল তুলে বিস্ফোরক দাবি কুণাল ঘোষের। শুভেন্দুর রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার চক্রান্তের অভিযোগ কুণাল। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোতেই হারবেন বলে পাগল হয়ে গেছে বিজেপি। খামোকা শুভেন্দুটাকে মুরগি করে ছেড়ে দিয়েছে। কারণ একে নন্দীগ্রাম 1 হারবে, নন্দীগ্রাম 2 হারবে পবিত্রকর চলে আসার পর। এবার পাঠিয়ে দিয়েছে ওকে গ্যাস খাইয়ে নন্দীগ্রামে লড়তে। 40 থেকে ভবানীপুরে 40 থেকে 50,000 শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর চক্রান্ত। এটা ওর কেরিয়ার শেষ করার খেলা খেলছে এই শ্রমিক আর সুকান্ত মিলে। ওরা মিলে ওকে 2 জায়গায় হারাবার চেষ্টা করেছে, ইচ্ছা করে ওকে পাঠিয়েছে। ও কোন দিকে যাবে? ও জামা আটকাতে গেলে প্যান্ট খুলে যাচ্ছে, প্যান্ট আটকাতে গেলে জামা খুলে যাচ্ছে। ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না, লোডশেডিং করে দিতে পারে। 21-এর নন্দীগ্রাম বিতর্ক উস্কে গতকাল কর্মী সভায় সতর্ক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। স্ট্রং রুমের উপর বিশেষ নজর রাখার বার্তা তৃণমূল সুপ্রিমোর। বাংলা জিতে পরের পদক্ষেপ হবে দিল্লিতে যাওয়া। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বৈঠকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। সবই সত্যি, আত্মতুষ্টির কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে বিজেপি যেহেতু ইলেকশন কমিশনকে মিসইউজ করে সব রকম নোকদাঁত বার করছে, ফলে ওরা কোথায় 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 শেষ পর্যন্ত কারচুপি করতে পারে আমরা জানি না। ভোটের মেশিনের মধ্যে কি করে রেখেছে, কিন্তু ওসব করেও এবার হবে না। বাংলায় বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিততে চলেছেন, 250-র বেশি সিট নিয়ে জিততে চলেছেন। একবার হেরেছেন, নাটক করেও সেই হারার ক্ষত তো মেটেনি, বলে আবার আর একটা নাটক। আমি শুধু এইটুকু বলবো যে বর্তমান রাজনীতিতে যতটুকু বুঝি তাতে মমতা ব্যানার্জি ভবানীপুরে এবার হারতে চলেছেন। মমতা ব্যানার্জি আমার মনে ভয় পাচ্ছে। মমতা ব্যানার্জি মানে বিজেপিকে অকারণে ভয় পাচ্ছে, তার নিজের উপর আস্থা হারিয়ে ফেলছে। তার বডি ল্যাঙ্গুয়েজ সে কথা মনে হচ্ছে। কিন্তু বিজেপিকে ভয় পাওয়ার কিছু কারণ আছে বলে আমরা তো মনে করি না। সংগ্রামে কে গার্ড দেয় আমার জানা না, কে গার্ড দেয়।
দিদি তো জানে যে ভোট কি করে লুট হয়, বিডিওরা ব্যালট ভোট দেয়, সেখানটায় ছাপিয়ে ব্যালট ভোট দেয় দিদির লোককে জিতানোর জন্য। তো দিদি সেই রকমের স্ট্রং রুম করে অভ্যস্ত। এখন সব স্ট্রং রুমে যদি মনে করেন আপনি আপনার ব্যালট ভরে দেবেন, হয়তো নাও হতে পারে, তাদের দিদি দুশ্চিন্তা বাড়তে পারে। কলকাতার মধ্যে প্রথম হতে হবে ভবানীপুরকে, অন্তত 60,000 ভোটে জেতাতে হবে। নিজেদের জায়গায় অন্তত 5টা করে ভোট বাড়াতে হবে। ভবানীপুরে কর্মী সভায় বার্তা অভিষেকের, সব বুথে লিড বাড়ানোর ডাক। তৃণমূল সরকারের সব স্কিম তুলে ধরতে হবে, রিপোর্ট কার্ড নিয়ে মানুষের কাছে যেতে হবে, বলতে হবে আমাদের সরকার দিচ্ছে আর মোদি কেড়ে নিচ্ছে। প্রচারে কেন্দ্রীয় বঞ্চনা তুলে ধরতে হবে, একবার নয় মানুষের কাছে 3বার যেতে হবে। কর্মী সভায় বার্তা তৃণমূল সেনাপতি। আমাদের যে 15 বছর দিদির যে কাজের খতিয়ান, সেই কাজের খতিয়ান মানুষকে আমরা পৌঁছে দেব এবং মানুষ যে প্রকল্পগুলো পাচ্ছে, আজকে বাংলা জুড়ে যে উন্নয়ন আছে সেই কথাই আমরা মানুষকে বলবো এবং বাড়ি বাড়ি যাওয়া, মানুষের দরজায় পৌঁছানো, প্রত্যেকটা বাড়ি যেন আমরা রিচ করতে পারি। কর্মীরা সবাই নেমে পড়েছেন মাঠে ময়দানে এবং ভবানীপুর তার নিজের ঘরের মেয়েকেই আবার পেয়েছেন এবং ঘরের মেয়েকে জেতানোর জন্য সকল কর্মী এখানে প্রস্তুত হয়ে রয়েছে। আমি বলবো মানুষকে যে আপনার বিবেক বিবেচনা করে ভোট দিন। যেভাবে ব্যানার্জি পরিবার গোটা ভবানীপুর বিধানসভাতে ব্যানার্জি পরিবারের জমিদারিত্ব চালাচ্ছে, 35খানা প্লট তাদের পরিবারের নামে, বিভিন্ন লোকের সামনে নামে সমাজসেবা করে তার বাড়ির লোকজন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছে, তারা নিজেরাই হলফনামাতে জানাচ্ছেন। এদের বিরুদ্ধে গর্জে উঠুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রমাণ করুন ভারতবর্ষের গণতন্ত্রের দম আছে, ক্ষমতা আছে। আগামী 28শে মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের জন্য বিজেপির সংকল্পপত্র বা ইশতেহার প্রকাশ হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সংকল্পপত্র প্রকাশ করবেন। বিজেপিকে আনুন, গ্যারেন্টার নরেন্দ্র মোদী। তাই সংকল্পপত্র যা বেরোবে সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টি আমরা সকলে দায়বদ্ধ থাকব একবারে সময় অনুযায়ী সেটাকে পূরণ করার। 21টা রাজ্যের ক্ষেত্রেও বিজেপি সংকল্পপত্রর ক্ষেত্রে কোথাও এতটুকু আপোস করেনি। বিশেষ করে গত 2-3 বছরে যেসব জায়গায় সংকল্পপত্র প্রকাশিত হয়েছে, আপনি যদি ধরে ধরে দেখেন, রাজস্থান বলুন, ছত্তিশগড় বলুন, উড়িষ্যা বলুন, মহারাষ্ট্র বলুন, হরিয়ানা বলুন, দিল্লিতে তো সবে সরকার হয়েছে কয়েক মাস, সেখানেও অনেকগুলো কার্যকর হয়ে গেছে। 6 মাসের মধ্যে কতটা, 1 বছরের মধ্যে কি করবে, 3 বছরের মধ্যে কি, 5 বছরের মধ্যে কি, যেখানে যা বিজেপি বলেছে করে দেখিয়েছে। এক্ষেত্রেও আমাদের সংকল্পপত্রের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা অন্য 21টা রাজ্যের মতো এখানেও থাকবে আমি বিশ্বাস করি। মোদী শান সফরের আগে কালই বঙ্গে নীতিন নবীন ভোটের রণকৌশল ঠিক করতে দিনভর বৈঠক বিজেপির সর্বভারতীয় সভাপতির। শহরে এসেই কলকাতা জোনের নেতাদের সঙ্গে বৈঠক নীতিনের। কোনো প্রার্থী নিয়ে কোনো তাপ উত্তাপ নেই, বিক্ষিপ্ত 1-2টি ঘটনা ঘটেছে, কিন্তু মনে রাখবেন 294 আসনে ভারতীয় জনতা পার্টি যে পরিবর্তনের ঝড় মাটিতে চলছে তা নিয়ে এই রাজ্যে সরকার প্রতিষ্ঠা করবে। ভারতীয় জনতা পার্টি একটি সর্বভারতীয় দল, সর্বভারতীয় সভাপতি, যেখানেই ভোট হচ্ছে যে রাজ্যগুলিতে সর্বত্র যাচ্ছেন, এখানেও আসবে, এর মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। দেখুন, নীতিন নবীন কালকে ছেলে, এরকম যাতায়াত আমরা অনেক দেখেছি, অনেক সভাপতি পাল্টে যাবে। নীতিন নবীনের আগেও ছিল, পরেও আসবে, শুধু বাংলাটা বিজেপির হবে না। আজকে মমতা আগামীকাল থেকে জেলায় জেলায় প্রচারে নামছেন তৃণমূল নেত্রী। কাল চালসাদ জ্যোতি আশ্রম থেকে কর্মসূচি শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডুয়ার্সের বিভিন্ন এলাকার ফাদার ও সিস্টারদের সঙ্গে কথা বলবেন। 25শে মার্চ ময়নাগুড়ি, ডাবগ্রাম, মাটিগাড়ায় জনসভা। 26শে মার্চ পাণ্ডবেশ্বর, দুবরাজপুরে। 27শে মার্চ বাঁকুড়ার ছাতনা ও ওন্দাতে সভা তৃণমূল নেত্রী। 28শে মার্চ রানীগঞ্জ, রঘুনাথপুর, কাশীপুর ও 29শে মার্চ মানবাজার, রায়পুরে প্রচার সারবেন মমতা। 30শে মার্চ পাঁশকুড়া পশ্চিম, ডেবরা, খড়গপুরে ও 31শে মার্চ চন্দ্রকোনা, গড়বেতা, বিষ্ণুপুরে সভা তৃণমূল নেত্রী। 24শে মার্চ পাথর প্রতিমায় সভা করবেন, সেখান দিয়ে প্রচার শুরু করবেন অভিষেকও। আর পরদিনই নন্দীগ্রামে প্রচারে যাবেন। একই দিনে দাসপুর, কেশিয়ারি, নারায়ণগড়ে জনসভা অভিষেকের। পরদিনই উত্তরবঙ্গে চলে যাবেন অভিষেক। 26শে মার্চ নাটাবাড়ি, ধূপগুড়ি, কালচিনিতে সভা অভিষেকের। 1 এপ্রিল পর্যন্ত টানা প্রচার সারবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আইএসএফ এ যোগ দিয়ে প্রার্থী হয়ে ভাঙড়ে ফিরলেন আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বে আইএসএফ প্রার্থী হয়েছেন তৃণমূল ত্যাগী আরাবুল। আরাবুল ফিরতেই উৎসবে মাতল আইএসএফ।
আর অন্যদিকে ভাঙড়ে আবারও প্রার্থী হয়েছেন নওশাদ। শওকতের বিরুদ্ধে আজ থেকে প্রচার শুরু নওশাদের। প্রথম দফায় 23 জন প্রার্থীর নাম ঘোষণা আইএসএফ এর। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বোম পড়লে আরাবুলকে ফোন করতো, কেনটা এরম হচ্ছে ভাঙড়ে? আর যখন বোমের পর বোম গুলিয়ে মানুষ মারা যাচ্ছে, যখন একটার পর একটা মানুষ ফোমে উড়ে যাচ্ছে, তখন মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না। মমতা ব্যানার্জি তো চোখ দিয়ে দেখেন না, উনি কান দিয়ে দেখেন। উনি চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না, উনি কান দিয়ে দেখছে না। তা সেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ভাঙড় ক্যানিংয়ের মানুষের জন্য কোনো বার্তা দেওয়ার মতন জায়গা ওনার নেই। উনি ভাঙড় ক্যানিংয়ের মানুষের সাথে বেইমানি করেছে। কোন দল কাকে প্রার্থী করবে সেটা তাদের ব্যাপার, ফলে সেই নিয়ে আলাদা কোনো বক্তব্য নেই। তবে সিপিএম এর মোহাম্মদ সেলিম আরাবুল ইসলামের হয়ে সভা করবেন, এসব ভাবতেও কিরকম একটা রোমাঞ্চ লাগে। হ্যাঁ, ওনার ওদের যেটা আরাবুল ইসলামকে যেটা নিয়ে ওরা খোঁচা মারে সিপিএম, হ্যাঁ, প্রতিক্রিয়াশীল জলের জগ, সেটা আজকে থেকে প্রগতিশীল জলের জগ হয়ে যাবে কমরেডদের জন্য।